নমস্কার। আমি পার্থপ্রতিম দে, রাজ্য সরকারি কর্মচারী সমিতি সমূহের স্টিয়ারিং কমিটির পক্ষ থেকে অষ্টাদশ লোকসভা নির্বাচনের সময় আমাদের সংগঠনের পক্ষ থেকে সকলের কাছে কিছু আবেদন রাখতে চাই। আমরা যখন অষ্টাদশ লোকসভা নির্বাচনে অবতীর্ণ হয়েছি, সেই সময় আমাদের মাথায় রাখতে হবে দেশের লোকসভায় আমরা কাদের পাঠাবো। দেশের লোকসভায় আমরা কাদের পাঠাবো দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে, দেশের গণতন্ত্র রক্ষার্থে এবং দেশের যে সংবিধান, স্বাধীন ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানকে মর্যাদা দেওয়ার জন্য একটি গণতান্ত্রিক সরকার যাতে দেশে মসনদে বসেন, এর জন্যই আমরা আগামী যে এই লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করছি। এক্ষেত্রে আমাদের ভাবতে হবে যে আমরা কি সত্যি ভালো আছি? আমরা কি সত্যি ভালো আছি? আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত প্রয়োজন, যা যা প্রয়োজন, সেক্ষেত্রে কি আমরা স্বাচ্ছন্দ্যের সাথে সেগুলো পাচ্ছি? আমরা কি স্বাচ্ছন্দ্যের সাথে পাচ্ছি যে ওষুধ যেই ওষুধ ছাড়া মানুষ বাঁচে না, সেই ওষুধ কি আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে আছে? এটা আমাদের ভাবতে হবে। আমাদের ভাবতে হবে যে আমার পারিপার্শ্বিক, আমার প্রতিবেশীদের মধ্যে যে ছাত্ররা আছে, ছাত্রছাত্রী আছে, তারা কি ঠিক মতো পড়াশুনোর সুযোগ পাচ্ছেন? আমাদের ভাবতে হবে যে উচ্চশিক্ষায় সঠিকভাবে কি আমরা যে সুযোগ আমাদের সংবিধান দিয়েছে, সেই সুযোগগুলো আমরা পাচ্ছি? ভাবতে হবে আমাদের যুব সমাজকে যে আমরা কি আমাদের কর্মসংস্থান, আমাদের যুব সমাজের কর্মসংস্থানের কি ব্যবস্থা হয়েছে? ঠিকঠাক ব্যবস্থা হচ্ছে? কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা কতটা আমাদের অধিকার পাচ্ছি? আমাদের এই সমস্ত বিষয়গুলো ভাবনা চিন্তা করে আগামী দিনে দেশ কোন পথে চলবে, সে বিষয়টা আমাদের ঠিক করার জন্যই আমাদের মূল্যবান ভোট আমরা প্রদান করব।
ভাবতে হবে আমাদেরকে কিছু মিষ্টি মিষ্টি কথা বলে রাজনৈতিক নেতৃত্বরা মিষ্টি মিষ্টি কথা বলে বা গরম গরম কথা বলে আমাদের উত্তেজিত করে দিয়ে আমাদেরকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে না তো? ভাবতে হবে আমাদেরকে ভুল পথে পরিচালিত করে দিয়ে রাজনৈতিক দলগুলো কোনোভাবে অসৎ উপায় অবলম্বন করার পথ খোঁজার চেষ্টা করছে না তো? এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখা দরকার। সর্বোপরি বলবো সরকারি কর্মচারীদের কথা। সরকারি কর্মচারীদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল, কেন বিভিন্ন রাজনৈতিক দল বলছি? কারণ সরকারি কর্মচারীরা চাকরি পাওয়ার পর 60 বছর বয়স পর্যন্ত তারা প্রতিনিয়ত সরকারের যে প্রকল্প সেগুলোকে বাস্তবায়নের জন্য প্রতিনিয়ত কাজ করে যায়। তার পরিবর্তে সরকারি কর্মচারীদেরকে তাদের পাওনা যে কাজের যে প্রথম শর্ত, যে কাজের পরিবর্তে তার বেতন দেওয়া, সেটা যেন ঠিক মতো দেওয়া হয়। এই ক্ষেত্রেই বলতে চাইছি, সরকারি কর্মচারীরা কি তাদের পাওনাটা ঠিক মতো বুঝে পাচ্ছেন? এটাও কিন্তু ভাবনা চিন্তার করে আগামী দিনে কিভাবে সরকার চলবে, কিভাবে আপনি চলবেন, কিভাবে আপনার সংসার চলবে, সেটাকে মাথায় রাখবেন। মাথায় রেখেই আশা করি আপনার মূল্যবান ভোট প্রদান করবেন। যেভাবে অসৎ উপায়ে অবলম্বন করে সরকার অসৎ উপায় অবলম্বন করছেন এবং অবলম্বন করে যারা চাকরি পেয়েছেন, যোগ্যতার নিরিখে যারা চাকরি পেয়েছেন, তাদের চাকরিকেও একটা বিড়ম্বনা, তাদেরকেও বিড়ম্বনার মধ্যে ফেলে দিচ্ছে যে সরকার, যে দলের পরিচালিত সরকার। সেই দলকে ভোট দেওয়ার আগে 5 বার ভাববেন। যেই দলের পরিচালিত সরকার সরকারি কর্মচারীদেরকে তার ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে পারে না, যে দলের পরিচালিত সরকার বিধানসভার যে সদস্যরা আছে তাদের বেতন বৃদ্ধির জন্য কয়েক গুণ 7,500 টাকাটা তাদের কাছে হয়ে গেছে 1,24,000 টাকা। যারা বলছেন
তারা সমাজসেবা করছেন। সমাজসেবা করার জন্য যদি 1,40,000 টাকা কারো বেতন হতে পারে, তাহলে সরকারি কর্মচারীরা যারা ওই সরকারের যে পরিকল্পনা, যে প্রকল্প, সেগুলো বাস্তবায়ন করে চলেছে দিনের পর দিন, তাদের ক্ষেত্রে কেন বৈষম্য? এটা ভাবতে হবে। বিধায়কদের ক্ষেত্রে তাদের সমস্ত ভাতা বৃদ্ধি করা হয়েছে, আর কর্মচারীদের ক্ষেত্রে বাড়ি ভাড়া ভাতা 3% কমিয়ে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে ভাবতে হবে যে আমরা কোন দলকে আমরা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করব। যেই দল দ্বারা পরিচালিত সরকার আমাদের বাড়ি ভাড়া ভাতা 3% কমিয়ে দিয়েছে, যেই দল পরিচালিত সরকার আমাদের মহার্ঘ ভাতা আটকে রেখেছে এবং আটকে রাখার জন্য যাতে না দিতে হয় তার জন্য কোটি কোটি টাকা উকিলের পেছনে খরচ করছে। যত টাকা উকিলের পেছনে খরচ করছে তাতে হয়তো কয়েক শতাংশ মহার্ঘ ভাতা কর্মচারীদের দিয়ে দেওয়া যেত। এর জন্যই প্রথমেই আমি বলেছিলাম যে আমাদেরকে মিষ্টি কথায় ভুলিয়ে বা গরম গরম কথা বলে উত্তেজিত করে উত্তেজনার মুহূর্তে যেন আমরা এমনভাবে ভোট দিয়ে না দিই যেভাবে আমরা সেই কথা শুনে দিয়েছিলাম যে সরকার কর্মচারীদের মহার্ঘ ভাতা বা বেতন ঠিকঠাক দিতে পারে না, কেন্দ্রীয় আয় হারে দিতে পারে না, সেই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। যারা বলেছিলেন তারা আজকে ক্ষমতায় বসে সবথেকে বেশি বঞ্চনা সরকারি কর্মচারীদেরকে করছে। এই বঞ্চনাকে দীর্ঘায়িত যাতে না করতে পারে সেই কথা মাথায় রেখে এই দলের ক্ষমতা যেন কমে আসে, কমানো যায়, কমিয়ে দেওয়া যায়, কমিয়ে দিয়ে এই লোকসভা নির্বাচনে তাদের ক্ষমতাটা কমিয়ে দিয়ে তাদেরকে জানান দিতে হবে যে আপনারা যা বলেছিলেন, আপনারা কথা বলেছিলেন একরকম কিন্তু কাজটা করেছেন ঠিক তার উল্টো, একদম এক পরিষ্কার কথায় প্রতারণা করেছেন আমাদের সাথে। সেই প্রতারণা যে আমরা ধরে ফেলেছি, কর্মচারীরা যে সেই প্রতারণাটা ধরে ফেলেছে, সেটাকে বুঝিয়ে দিতে হবে আমাদের এই ভোটদানের মাধ্যমে। আজকের দিনে দাঁড়িয়ে সরকারি স্কুলগুলো উঠে যাচ্ছে,
আর গজিয়ে উঠছে সমস্ত বেসরকারি স্কুল, বেসরকারি বিদ্যালয়, বেসরকারি কলেজ থেকে শুরু করে সব গজিয়ে উঠছে, রমরমিয়ে চলছে। আর সরকারি স্কুলগুলো ধুঁকছে, কোনোটা ছাত্রের অভাবে, কোনোটা শিক্ষকের অভাবে। এই সুযোগে ওই বেসরকারি মালিকরা তাদের যে কর্মচারী, ওই বেসরকারি স্কুলের যারা কর্মী, যারা শিক্ষক শিক্ষিকা, যারা অশিক্ষক কর্মীরা আছেন, তাদের ওপর রোলার চালাচ্ছে, ইচ্ছে মতো তাদেরকে তাদের চাকরি থেকে বরখাস্ত করে দিচ্ছে, ইচ্ছে মতো তাদেরকে মাইনে ইচ্ছে মতো দিচ্ছে, কোনো সরকারি নিয়ম মানার প্রয়োজন মনে করছে না তারা। তাদের সরকারি আইন অনুযায়ী সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক অশিক্ষক কর্মচারীদের যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা, সেগুলো থেকে তাদেরকে বঞ্চিত করে দেওয়া হচ্ছে। আর এই সাহস ওই বেসরকারি সংস্থাগুলো পাচ্ছে সরকারের ভুল শিক্ষানীতির ফলে। সরকারের যে শিক্ষানীতি গ্রহণ করেছে, কি রাজ্যের সরকার কি কেন্দ্রের সরকার, যেভাবে শিক্ষাকে বেসরকারীকরণের দিকে ঠেলে দিচ্ছে, বাধ্য করছে বেসরকারীকরণের দিকে ঝুঁকিয়ে দিতে ছাত্রছাত্রীদেরকে, সেটাকে বন্ধ করার জন্য কারা, কোন দল সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবে, বন্ধর করার কথা বলছি না, কোন দল সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবে, এই অনিয়মগুলোকে নিয়ন্ত্রণ করে নিয়মানুবর্তিতা আনতে পারবে, সেই বিষয়েও ভাবনা চিন্তা করে আগামী দিনে দেশের শিক্ষানীতি যেখান থেকে ঠিক হবে, যেই লোকসভা থেকে, সেই লোকসভার আপনার প্রতিনিধি, আপনার ভোটে, আপনার একটি ভোটে যে নির্বাচিত হয়ে ওই লোকসভায় যাবে, আইন প্রণয়ন করবে, সকলের জন্য, সকলের কথা ভাবনা চিন্তা করে তাদের সপক্ষে ভোট দেওয়ার আহ্বানটা আপনাদের কাছে রাখছি। যুব সমাজ সম্পূর্ণভাবে বেপথে পরিচালিত হচ্ছে। এই বেপথে পরিচালিত যুব সমাজকে আপনার চারিদিকে লক্ষ্য করবেন, আপনার চারিদিকে লক্ষ্য করলে যুব সমাজকে দেখতে পাবেন কিভাবে যুব সমাজ বেপথে পরিচালিত হচ্ছে, অপসংস্কৃতি তাদেরকে গ্রাস করছে। এই অপসংস্কৃতি যাতে আমাদের সমাজকে গ্রাস না করতে পারে, যুব সমাজ হচ্ছে সমাজের মেরুদণ্ড, সেই মেরুদণ্ড যেন কোনোভাবে টলমল না হয়ে যায়, এই কথা মাথায় রাখার জন্য যুব সমাজের কাছে আমাদের আবেদন। যুব সমাজকে অথর্ব করার জন্য, যুব সমাজ যাতে কাজের কথা ভাবনা চিন্তা না করতে পারে,
যুব সমাজ যেন কোনো তাদের দাবি দাওয়া নিয়ে আন্দোলনের পথে না ধাবিত হয়, তার জন্য তাদেরকে নেশায় মগ্ন করে দাও, তাদেরকে অপসংস্কৃতিতে মগ্ন করে দাও, তাদেরকে আইপিএলে মগ্ন করে দাও, তাদেরকে জুয়া সাট্টার সাথে মগ্ন করে দাও। তারা ওগুলো নিয়েই ব্যস্ত থাকবে, তারা ভাবনা চিন্তায় করারও সময় পাবে না যে তাদের কি ক্ষতিটা হচ্ছে। তাদের ক্ষতি যেগুলো হচ্ছে, তাদের প্রতিটা দিন যাচ্ছে, একদিন করে প্রত্যেকের বয়স বেড়ে যাচ্ছে, কর্মসংস্থানের কোনো দিশা কোনো সরকার দেখাতে পারছে না, বা কোনো কর্মসংস্থানের দিশা দেখানোর পরিকল্পনাও কোনো সরকারকে করতে দেখা যাচ্ছে না। তার জন্য বলবো, যুব সমাজ যেন আগামী দিনে ভোট দেওয়ার ক্ষেত্রে এই অষ্টাদশ লোকসভা নির্বাচনে যখন ভোট দেবে, মূল্যবান মতামত প্রদান করবে, তখন যেন তাদের কর্মসংস্থানের কথাটা চিন্তা ভাবনা করে। আমরা কাদেরকে ভোট দেব? যারা আমাদের চিকিৎসার ব্যবস্থা করতে পারে না, যারা আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে না, যারা আমাদের শিক্ষা প্রদানের ব্যবস্থা করতে পারে না, সরকারিভাবে আমাদেরকে শিক্ষা প্রদানের জন্য যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেই ব্যবস্থা গ্রহণ করেন না, যারা আমাদের সংবিধানের মূল মন্ত্রগুলো মানেন না, আমরা তাদেরকে ভোট দেব? নাকি যারা আমাদের যুব সমাজের কর্মসংস্থানের কথা চিন্তা করছে, ভাবনা চিন্তা করছে, যারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে যেভাবে বেসরকারি সংস্থাগুলো শিক্ষা ব্যবস্থাকে গ্রাস করে নিয়েছে, সেই ক্ষেত্রটাকে সরকারি নিয়ন্ত্রণে রাখবে, যারা ভাবনা চিন্তা করবে, সকলকে অনুদান দিয়ে 2-4-5 টাকা সকলের হাতে ধরিয়ে দিয়ে মহিলাদেরকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, 500 টাকা 1000 টাকা ভাতা দিয়ে যেভাবে তাদেরকে ব্ল্যাকমেল করা হচ্ছে, আমাদের করের টাকায় যাদেরকে ওই 500 টাকা 1000 টাকা ভাতা দিচ্ছে সরকার, তাদেরই ট্যাক্সের টাকায় তাদেরকে ওই ভাতাটা দিয়ে বাকি টাকাটা যাতে
তাদের বাড়ির বেকার যুবক যুবতীদের চাকরি দিতে না হয়, তার জন্য যা যা দরকার, দেখবেন আজকের দিনে দাঁড়িয়ে আপনার প্রতিটি শহরে বাড়ি থেকে বেরোবেন, দেখতে পাবেন ছাতা নিয়ে একটি টেবিল নিয়ে একটি ছেলে কিছু লটারির টিকিট নিয়ে বসে গেছে। সে তার সংসার পালনের জন্য, অবশ্যই তার সংসার প্রতিপালনের জন্য বসেছে। তাকে কর্মসংস্থানের ব্যবস্থা সরকার করে দিতে পারেনি, তার জন্য সে লটারির টিকিটের দোকান করছে, এবং সেই লটারির টিকিটের দোকান থেকে লটারি কাটতে গিয়ে বহু মানুষ সর্বশান্ত হচ্ছে। এই লটারির টিকিট কত মানুষকে সর্বশান্ত করে দিচ্ছে, এটাকে মাথায় রাখতে হবে। এটাকে মাথায় রেখে যেন কারো সর্বস্ব চলে না যায় এই জুয়ার মাধ্যমে, যেন কারো সর্বস্ব চলে না যায় নেশা করার জন্য। এই বিষয়গুলো ভাবনা চিন্তা করে আগামী নয়, যে ভোটদান প্রক্রিয়া চলছে, ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে, সেই ভোট গ্রহণ প্রক্রিয়ায় সবাই অংশগ্রহণ করুন, নির্ভয়ে সমস্ত কিছু ভাবনা চিন্তা করে ভোট দিন, এবং এমন একটি সরকারকে ক্ষমতায় নিয়ে আসুন যারা আপনার ঘরের ওষুধ কেনার যে পয়সা, সেটা যাতে কমে না যায়, কম লাগে, সেটা যাতে নিয়ন্ত্রণে থাকে, তার দাম যাতে নিয়ন্ত্রণে থাকে, আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেন নিয়ন্ত্রণে থাকে, এটা যারা ভাবনা চিন্তা করবে, তাদের কথা ভাববেন, তাদেরকে ভোট দিন, এই আবেদন রাখব। এবং আমি রাজ্য সরকারি কর্মচারী সমিতি সমূহের স্টিয়ারিং কমিটির যুগ্ম সম্পাদক হিসেবে সকলের কাছে আবেদন জানাবো, যাদের চাকরি চুরি গেছে, তাদের কাছে আবেদন জানাবো, চুরি যাওয়া চাকরি ফিরে পাওয়ার জন্য আপনারা লড়াই চালিয়ে যান, এবং অসৎভাবে যারা চাকরিগুলো পেয়েছে তাদের থেকে যেন চাকরিগুলো ছিনিয়ে যোগ্যদের পাইয়ে দেওয়া যায়, তার জন্য যে পন্থা অবলম্বন করা দরকার সেই পন্থা অবলম্বন করুন। আমরা রাজ্য সরকারি কর্মচারীদের সমিতি সমূহের স্টিয়ারিং কমিটি সর্বদা আপনাদের পাশে আছি, এবং এই অষ্টাদশ লোকসভা নির্বাচনে রাজ্যের প্রগতিশীল যে প্রার্থীরা আছেন, প্রগতিশীল দলগুলোর যে প্রার্থীরা আছেন, তাদের সপক্ষে ভোটদানের আবেদন জানাবো। বামপন্থীদের আপনার মূল্যবান ভোট প্রদান করে আগামী দিনে আপনার এবং আপনার
প্রতিবেশী সকলের সুস্থভাবে দিন যাপনের জন্য যে আইন প্রণয়ন করা দরকার, সেই রকম সরকার স্থাপনের স্বার্থে বামপন্থীদেরকে ভোট দিন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। স্টিয়ারিং কমিটি জিন্দাবাদ। জয় হিন্দ।